ডিম মাছে ডিম মাছে ডিম মাছে ওই ডিম মাছে রে ওই ডিম মাছে আই হাই রে ওই পাশে কি রে ওই ফটা ডিম মাছে রে ওই ফটা ডিম মাছে ওই ফটা ডিম মাছে জুতলিং পাঙ্গে রে মুহূর্তে যারা প্ল্যান করে মৃত্যুর মুখে ঠেলে দেন আখতার হোসেন, তাসলিম জারা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এই ঘটনাটি যদি অন্যভাবে ঘটতো তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো। অন্যভাবে মানে আমি বলছি ওই সময়ে তাৎক্ষণিকভাবে কিছু সংখ্যক ছাত্র নেতা যারা হলো না কেন? ডিম মারছে কাকে? এনসিপি কে। এবার কি বুঝতে পারছেন? এনসিপির সাথে এনসিপি তো যার নামে যাক আওয়ামী লীগের দিকে আছে, আমেরিকান আওয়ামী লীগের দিকে আছে, তারা তো ঠিকই বুঝছে যে বিএনপি হলো তাদের পক্ষে। নিউ ইয়র্কে আক্তার হোসেনের উপর হামলা করা হয়েছে। এই হামলাটা শুধুই কি হামলা নাকি পরিকল্পিত গুপ্ত হামলা? ধারণা করা হচ্ছে শুধু হামলা নয়, আক্তারকে হত্যা করতে এই হামলা করা হয়েছিল। অর্থাৎ তাদের পরিকল্পনা ছিল আক্তারের বড় ধরনের কিছু ক্ষতি করার। এটা কিভাবে তারা পরিকল্পনা করেছিল? তারা হচ্ছে যে বাংলাদেশের যে এম্বাসি রয়েছে যুক্তরাষ্ট্রে, সেই এম্বাসির ভিতরে থাকা লোকগুলোই এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং আওয়ামী লীগের সাথে গোপন বৈঠক করেছে। দর্শক, আমরা আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। 25 এই মুহূর্তে রাত 8:50 অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এনসিপির নেতা আখতার হোসেনকে মেরে ফেলার গুপ্ত প্ল্যান, 3টি অজানা রহস্য। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। প্রিয় দর্শক, আপনারা সারা দিন ব্যাপী এই ঘটনাগুলো প্রত্যক্ষ করেছেন ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে। অবাক এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন টিমের সদস্য হবার পরেও কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ করে এনসিপির নেতা আখতার হোসেন এবং ডক্টর তাসলিম জারা নিরাপত্তা বা প্রোটোকল পেল না? এর পেছনে কি রহস্য থাকতে পারে? মূলত 3টি রহস্য। প্রথম রহস্য হচ্ছে নিউ ইয়র্কের কনসাল জেনারেল তার একটি অপচক্রান্ত। দ্বিতীয় বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন তার সঙ্গে এই নেতাদের নিলেন না? আর তৃতীয় বিষয় হচ্ছে শেষ মুহূর্তে যারা প্ল্যান করে মৃত্যুর মুখে ঠেলে দেন আখতার হোসেন, তাসলিম জারা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এই ঘটনাটি যদি অন্যভাবে ঘটতো তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো। অন্যভাবে মানে আমি বলছি ওই সময়ে তাৎক্ষণিকভাবে কিছু সংখ্যক ছাত্র নেতা যারা একসময় ছাত্র শিবির করতেন, তারা এগিয়ে না আসতেন, তাহলে অন্যরকম একটা ঘটনা দেখতো পুরো পৃথিবী। প্রিয় দর্শক, আমি পর্যায়ক্রমে আলোচনা করতে চাই। তার আগে একটা ভিডিও দেখিয়ে বিশ্লেষণ করতে চাই যে কিভাবে ঘটনাটি ঘটলো। চলুন আমরা দেখি। ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো এই ভিডিও দেখেছেন, কিন্তু আমি পর্যালোচনা আকারে আপনাদেরকে উপস্থাপন করতে চাই। প্রথমেই আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি সামনে এই যে আখতার হোসেনকে সবাই দেখছেন, ওই যে দূরবর্তী জায়গায় তাসলিম জারা, এর পেছনেই আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার পেছনে আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তো চলুন আমরা দেখি। প্রিয় দর্শক, আমি ভিডিওটি এখানে থামাচ্ছি। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার পেছনে আখতার হোসেন, তার পেছনে এই যে দেখা যাচ্ছে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আর এপাশেই এই যে আখতার হোসেনের পাশে আছেন ডাক্তার তাসলিম জারা। তো এই 3 জন যখন 4 নম্বর গেট দিয়ে বের হলেন, তখন আসলে এখানে সবাই তাহের ভাই বলে কেন স্লোগান দিচ্ছে? কারণ এই গেটে তখন জামাতের সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে সংবর্ধনা এবং স্বাগত জানানোর জন্য জামাত এবং শিবির সমর্থিত নেতাকর্মীদের বিপুল সংখ্যক উপস্থিতি ছিল। তারা তাদের প্রিয় নেতাকে দেখেই স্লোগান দিতে থাকে। এই স্লোগানে কিন্তু খানিকটা মৃদু হেসে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কারণ এই 4 নম্বর গেটে এনসিপি বা বিএনপির কোনো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন না। আমরা পরে জানতে পেরেছি যে
বিএনপির নেতাকর্মীরা ছিল ৮ নম্বর গেটে। আসলে একটা ইনফরমেশন গ্যাপের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম অসহায়ত্বের মধ্যে পড়ে। এনসিপিরও কিছু সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর তাদেরকে দেখা যায়নি। হয়তো তারাও গেট ভুল করেছেন। তো দেখুন, যেহেতু জামাত শিবির সমর্থিত ব্যক্তিবর্গ এখানে ডাক্তার তাহেরকে স্বাগত জানানোর জন্য এসেছিলেন, তাদের নেতাকে পেয়ে মুহুর্মুহু স্লোগান কিন্তু দিচ্ছেন। এখন এর মধ্যে খানিকটা বিব্রত বা মনস্তাত্ত্বিক দুর্বলতায় পড়তেই পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা আখতার হোসেন অথবা তাসনিম জারা, কারণ তাদের নেতা কর্মীরা কই, এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই জাগে। চলুন আমরা আরেকটু দেখে নেই। দেখুন, মিছিলটি স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছে। আর এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জনসমাগম, এই জনসমাগমের প্রায় সব ব্যক্তিবর্গই কিন্তু জামাত ইসলামের। সুতরাং এই বের হওয়ার প্রোটোকলে এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না। এখানে বিপুল সংখ্যক জামাত সমর্থিত ব্যক্তিবর্গ ছিলেন, বলা যায় যে ৫ শতাধিক ব্যক্তিবর্গ ছিলেন। সুতরাং তাদেরকে ডিঙিয়ে আওয়ামী লীগের কতিপয় গুটি কতক নেতাকর্মী অপমান অপদস্থ করার দুঃসাহস অবশ্যই করবে না। কিন্তু ঘটনা পাল্টে গেল, সেটি আমি আপনাদেরকে দেখাতে চাই। বের হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেন, পেছনে তাসনিম জারা, তার পেছনে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই যে বের হলেন, দেখুন এখানেই ঘটনাটি ঘটে গেছে। এই ঘটনাটি আসলে কারা তৈরি করলো? এই যে দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন হাত ধরতে চেয়েছেন। এই যে একজন ব্যক্তি দেখতে পাচ্ছেন দাড়ি শোভিত, তার পাশে আরেকজন কোট প্যান্ট পরা। চলুন আমরা দেখি। এই যে দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন। আপনারা ভিডিওটি ভালো করে দেখুন যে একজন ব্যক্তি টেনে নিচ্ছেন। তিনি হঠাৎ করে কেন টেনে নিচ্ছেন? কারণ এই মিছিলটি এবং ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আসলে বাম দিকে যাচ্ছেন, আবার যে ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যাচ্ছেন তিনি ডান দিকে যাচ্ছেন। আমি ভিডিওটি আবারও প্লে করছি, দেখুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সেখানে খানিকক্ষণের জন্য দাঁড়ালেন। দেখুন, এই যে ধরলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাত ছাড়িয়ে নিলেন, খানিকক্ষণের জন্য দাঁড়ালেন। এটা কত 30 সেকেন্ড হবে। এরপর তাকে ৫-৬ জন মিলে বাম দিকে নিয়ে গেল, আর তাকে অনুসরণ করলো বিএনপির অন্য নেতা হুমায়ুন কবির, এনসিপির আখতার হোসেন এবং তাসনিম জারা। অন্যদিকে হাতের বাঁ দিক দিয়ে জামাতের নেতাকর্মীরা কর্ডন করতে করতে নিয়ে গেলেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। এখানে প্রশ্ন হচ্ছে যে কেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এই সংবর্ধনা যাত্রা থেকে আলাদা করা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেন এবং তাসনিম জারাকে? আলাদা করার তো কোনো প্রয়োজন ছিল না, একই পথ দিয়েই তারা যেতে পারতেন। আর এখানে যদি তাহের সাহেবের নামে স্লোগান ওঠে তাতে খুব বেশি বিব্রত হওয়ার কারণও ছিল না ফখরুল ইসলাম আলমগীর বা আখতার হোসেন তাসনিম জারার, কারণ যারা উপস্থিত ছিলেন তারা আসলে জামাতের নেতাকর্মী, আর অন্যদিকে এনসিপি বা বিএনপির নেতাকর্মীরা ওই সময় এখানে ছিলেন না, কিন্তু নিরাপত্তা বলয়ের মধ্যে ছিলেন। দেখুন তারপর কিভাবে চলে গেলেন এবং কিভাবে আক্রান্ত হলেন। এই যে দেখুন, দুটো ভাগ হয়ে গেল, একদিকে ডাক্তার তাহের চলে গেলেন, অন্যদিকে মির্জা ফখরুল সহ এনসিপির 2 নেতা গেলেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই দৃশ্যটি, এখানে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেন এবং তাসনিম জারা, আর অন্য দিক দিয়ে চলে যাচ্ছেন ডাক্তার তাহের। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেন এবং তাসনিম জারা এই রোড দিয়ে বের হলেন, তো এখানেই কিন্তু আওয়ামী লীগের
50 থেকে 60 জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। বের হওয়ার 1 মিনিটের মধ্যে তারা আসলে বিরূপ ধরনের স্লোগানের মুখোমুখি হতে থাকেন এবং বুঝতে পারেন যে আসলে ভুল রাস্তায় তারা এসেছেন। শেষ পর্যন্ত সেখানে থাকা শিবিরের কয়েকজন নেতা আসলে ভ্যানগার্ড হয়ে বডিগার্ডের মতো তাদেরকে আগলে রেখে গাড়িতে তুলে দেন এবং এই গাড়িতে তোলার আগে আখতার হোসেনকে ডিম মারা হয়, তাসনিম জারাকে নিয়ে অশ্লীল বাক্য ছুড়ে দেওয়া হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজাকার গালি দেওয়া হয়, গাড়ির সামনে শুয়ে পড়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং তা আখতার হোসেনের পায়ে লাথিও মারা হয়। মানে নানা ধরনের ঘটনা হয়। এখানে কোনো ধরনের পুলিশি নিরাপত্তা ছিল না। প্রিয় দর্শক, দেখুন, একটি সফরের সামগ্রিক প্রোটোকল নিরাপত্তার কে দায়িত্বে থাকেন বা এই সফরের কে দায়িত্বে ছিলেন যে এই বিমানবন্দর থেকে তাদের হোটেলে পৌঁছে দেবেন? দায়িত্বে ছিলেন যিনি, তিনি আসলে পরিপূর্ণভাবেই দায়িত্বে অবহেলা করেছেন। সেই অবহেলাকারী ব্যক্তির আমি দৃশ্যপট আপনাদেরকে দেখাতে চাই যে কে অবহেলা করলেন। চলুন আমরা দেখে নেই, তার সম্পর্কেও একটু জেনে নেই। আমি সরকারি ওয়েবসাইটে ঢুকেছি, সেখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্ক এর একটি পেজ দেখতে পাচ্ছি যে মিস্টার এমডি নাজমুল হুদা, তিনি হচ্ছেন কনসুল জেনারেল অফ বাংলাদেশ ইন নিউ ইয়র্ক। পুরো তার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে আসা রাজনৈতিক প্রতিনিধি এবং অন্যান্য নেতৃবৃন্দের নিরাপত্তার ব্যবস্থা করা। শুধু তাই নয়, তাকে নির্বিঘ্ন সুন্দরভাবে হোটেলে পৌঁছে দেয়া এবং পুরো সফর সূচিকে নিবিড়ভাবে পর্যালোচনা করে তাদের সামগ্রিক দেখভাল করা। কিন্তু এই মিস্টার মোহাম্মদ নাজমুল হুদা, তিনি পুরো দায়িত্ব অবহেলা শুধু করেছেন তা নয়, একটা ফাঁদের মধ্যে আখতার হোসেনকে ফেলে দিয়েছেন। আখতার হোসেন সহ অন্যরা এই ফাঁদে পা দিয়েছেন। ফলে আমরা কি দেখতে পেলাম? যে ভয়াবহ একটা ঘটনা ঘটলো। প্রিয় দর্শক, এখন চলুন আমরা দেখে নিচ্ছি যে এই নাজমুল হুদা তিনি আসলে কে এই নাজমুল হুদা। দেখুন, নাজমুল হুদার বৃত্তান্ত যদি আমরা জানতে চাই তাহলে দেখছি যে তিনি আসলে 21তম বিসিএস এ উত্তীর্ণ একজন অফিসার, 17তম কনসুল জেনারেল হিসেবে গত 11 সেপ্টেম্বর 2023-এ তিনি নিউ ইয়র্কে নিয়োগ পান। 11 সেপ্টেম্বর 2023, তার মানে হচ্ছে আওয়ামী লীগের সময়। সেপ্টেম্বরের 23-এ নিয়োগ পাওয়ার পরেও কেন তাকে সরানো হলো না? এটা একটা বড় ধরনের প্রশ্ন। কেন তাকে প্রত্যাহার করা হলো না? নিউ ইয়র্কের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় তিনি কিভাবে থেকে গেলেন? এটা কি কল্পনা করা যায়? এটা কিন্তু আমরা কল্পনা করতে পারি না যে এই ধরনের ঘটনা কি ঘটলো। তারপরে দেখেন যে হুদা কমপ্লিটেড হিজ বিএ অনার্স এন্ড এমএ ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ লিটারেচার, ইউনিভার্সিটি অফ চিটাগং। ইউনিভার্সিটি অফ চিটাগং এ থাকাকালীন তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে বড় ধরনের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের নানা ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। তার মানে আওয়ামী লীগের অনুকম্পা প্রাপ্ত মিস্টার মোহাম্মদ নাজমুল হুদা, তিনি নিউ ইয়র্কের কনসুল জেনারেল থাকাকালীন এই যে ঘটনা ঘটলো, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। আপনারা ছবিটিও দেখে নিতে পারেন। এই কন্টেন্টের থাম্বনেইলে তার ছবি দেওয়া আছে, মিস্টার এমডি নাজমুল হুদা। এখন দেখুন তার পুরো দায়। এটি হচ্ছে প্রথম একটা অজানা বিষয়। 1 নাম্বার, তিনি পুরো দায় দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছেন। শুধু তাই নয়, তিনি ফাঁদে ফেলে দিয়েছেন এইসব রাজনীতিককে। এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় কি জানেন? যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন তার সঙ্গে এই রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বের হলেন না? অনেকেই কিন্তু এই প্রশ্নটি তুলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একা চলে গেলেন নিরাপদে। এবার কিন্তু মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকেও কোন ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। এর আগে তিনি অনেকবার পড়েছেন, লন্ডনে গিয়েও তিনি এই ধরনের পরিস্থিতির মুখে পড়েছেন। কিন্তু এবার তিনি সতর্ক ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের টিমের সঙ্গে বেরিয়ে গেছেন। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হন, তখন তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের খোঁজ নেন যে তারা কোথায়। তখন কিন্তু কনসুল জেনারেলের দপ্তর থেকে নিশ্চিত করা হয় যে তাদেরকে নিরাপদে অন্য গেট দিয়ে স্বাগত জানিয়ে গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছে। এই আশ্বস্ত করা হয় মোহাম্মদ ইউনূসকে। এরপরে তিনি তার মতো করে বেরিয়ে যান এবং এই রকম বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি পড়েন এই বিএনপি এবং এনসিপির নেতৃবৃন্দ। মূলত আসলে আখতারকে হত্যারই উদ্দেশ্য ছিল। আপনারা বলবেন যে নিউ ইয়র্কের মাটি থেকে হত্যা করা সহজ না। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। মানে যেহেতু গণ অভ্যুত্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন আখতার হোসেন, পাশাপাশি তিনি গণ অভ্যুত্থানের সংগঠকদের গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপির সদস্য সচিব, সুতরাং তার উপর আক্রোশটা অত্যন্ত বেশি ছিল।
ফলে তাকে হেনস্থ করা, তাকে পচা ডিম দিয়ে একেবারে নাস্তানাবুদ করা, দ্বিতীয়ত হচ্ছে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং এক পর্যায়ে হত্যা করার উদ্দেশ্যও ছিল বলে নানা ধরনের তথ্য থেকে জানা যাচ্ছে। এখানে তিনটি বিষয় কাজ করেছে। প্রথম বিষয় হচ্ছে কনসাল জেনারেলের পরিকল্পিত ফাঁদ তৈরি করা, দ্বিতীয় বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল তথ্য দেয়া, তৃতীয় বিষয় হচ্ছে যারা এই যে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এই নিরাপত্তা বলয় থেকে বের করে অন্য জায়গা দিয়ে নিয়ে গেলেন, তাদের একটা অসৎ উদ্দেশ্য। প্রিয় দর্শক, দেখুন এই সামগ্রিক পর্যালোচনায় আবার কতগুলো নাম আমাদের সামনে চলে এসেছে, সেই নামগুলোকেও পর্যালোচনায় নেওয়া প্রয়োজন। ইতোমধ্যে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। দেখুন, আমরা যদি কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি, যে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের কোঅর্ডিনেশনের দায়িত্বে ছিলেন বাংলাদেশি কনসুলেটের শোয়েব আব্দুল্লাহ। তিনি হচ্ছেন সেক্রেটারি কাউন্সিলর, তিনি কনসাল জেনারেল দপ্তরের। তিনি আবার এই শোয়েব আব্দুল্লাহ সাবেক সহ সম্পাদক, ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হল বা এফ রহমান হলের। নাজমুল সিদ্দিকীর যে কমিটি ছিল সেই কমিটির তিনি নেতা ছিলেন। ডক্টর ইউনূসের সফরের নিরাপত্তার প্রোটোকলের পুরো দায়িত্ব ছিল এই শোয়েব আব্দুল্লাহর উপর। নিউ ইয়র্কে তার পোস্টিং হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে নেপাল পোস্টিং করা হয়, কিন্তু সে সময় আসলে রাষ্ট্রদূতকে দিয়ে অর্ডার ক্যান্সেল করিয়ে তিনি নিউ ইয়র্কে থেকে যান। ২ নাম্বার যে ব্যক্তি, তিনি হচ্ছেন সালাউদ্দিন নোমান চৌধুরী। ২০১৮ সালে রাতের ভোটে তিনি সম্পৃক্ত ছিলেন, মানে ভোট বাস্তবায়নের জন্য কাজ করেছেন। সে সময় উনি ফরেন মিনিস্ট্রিতে মহাপরিচালক ছিলেন। ভোট পরবর্তী বাংলাদেশে অবস্থিত সকল ডিপ্লোম্যাটদের ব্রিফিং করেন এবং রাতের ভোটের বিষয়টি ধামাচাপা দেন। এই জন্য পুরস্কার স্বরূপ তাকে রাষ্ট্রদূত করা হয়। ৩ নাম্বার হচ্ছেন শাহ আসিফ রহমান, ইউএন মিটিং কোঅর্ডিনেটর। আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সেক্রেটারি ছিলেন। ইউএন মিটিং এর সকল কিছু সমন্বয় করার দায় দায়িত্ব তার। আর প্রোটোকলে শোয়েব আব্দুল্লাহকে অ্যাসাইনও তিনি করেছেন। শোয়েব আব্দুল্লাহকে এখন অ্যাসাইন কেন করলেন এই যে শাহ আসিফ রহমান, তিনি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই করেছেন। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে নিলেন তাহেরের প্রোটোকল থেকে, ডাক্তার সৈয়দ তাহেরের তো এটা আসলে দলীয় প্রোটোকল, সেই প্রোটোকল থেকে না সরালেই হতো, কিন্তু সরিয়ে আলাদা করে যে নিয়ে গেলেন, এর পেছনে শোয়েব আব্দুল্লাহ অবশ্যই দায়ী, প্রধানতম দায়ী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আর এর সঙ্গে যুক্ত আছেন সালাউদ্দিন নোমান চৌধুরী, শাহ আসিফ রহমান। আর পুরো ঘটনাটি সাজিয়েছেন আসলে সেই কনসাল জেনারেল নাজমুল হুদা। প্রিয় দর্শক, এত কিছুর পরেও তারা আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিভাবে নিউ ইয়র্কের দপ্তরগুলোতে থেকে গেলেন, এটা অবাক বিষয় নিঃসন্দেহে। দেখুন, এর পরিপ্রেক্ষিতে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বেশ কিছু দাবি তোলা হয়েছে এবং কড়া ভাষায় আজকে প্রতিবাদ জানানো হয়েছে। ঢাকার রাজপথে তাদের মিছিল হয়েছে। সেখান থেকে কি বলা হচ্ছে, যে আখতার হোসেনের উপর হামলার ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করার কথা বলা হয়েছে। আপনারা জানেন যে যে ব্যক্তি ডিম নিক্ষেপ করেছে সেই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। আর কনসাল জেনারেলকে পদত্যাগ করতে হবে, এটাও বলছে এনসিপি। ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আজকে যে ফ্যাসিবাদের জামানায় নিয়োগ করা আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলাকারী হিসেবে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। আমরা জানি যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আসলে এই 13 মাস ধরে কি করলেন, তার মানে তিনি তো চিহ্নিত অপরাধীদেরকেও অপসারণ করেননি। তাকেই সম্পূর্ণভাবে খতিয়ে দেখার দাবি করছে এনসিপি। এতটাই দুর্বল প্রশাসন, দুর্বল প্রোটোকল এবং সামগ্রিক অর্থে গোয়েন্দা ব্যর্থতা এতটা প্রকট আকারে আমরা দেখতে পেলাম এই নিউ ইয়র্ক সফরে, যা আসলে এই সরকারের সামর্থ্যকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ ও ত্বরান্বিত করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি। আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয়, যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণঅভ্যুত্থান সহ গত 15 বছরের মানবতা বিরোধী কর্মকাণ্ড তদন্ত করে সেটার বিচার শুরু করা হয়। এবং সবচেয়ে বড় অভিযোগ কিন্তু এখন উঠেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে।
নাহিদ বলেছেন যে আমরা বিভিন্ন সময় দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে। ফ্যাসিবাদের জামানায় যারা নিয়োগ হয়েছিল তারা সম্পূর্ণরূপে অপসারণ হয়নি, বরং অরক্ষিত থেকে গেছে। তারা থেকে গেলেন কেন, থেকে যাচ্ছে কেন, এই বিষয়ে কোনো স্পষ্ট জবাব আমরা পাইনি। ফলে পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা এই দাবিগুলো পেশ করব। আমরা জবাব চাইবো আমাদের বিদেশে যে এম্বাসিগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৎপরতা তারা বন্ধ করতে পারছে না। নাহিদ ইসলাম যে অভিযোগগুলো তুলেছেন বা যে দাবিগুলো করেছেন, এই দাবির পেছনে হয়তো যৌক্তিকতা আছে, কিন্তু এই দাবি কি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই মুহূর্তে পূরণ করতে পারবে বা পূরণ করতে সরকারকে বাধ্য করতে পারবে? দেখুন, সরকারের রন্ধ্রে রন্ধ্রে আসলে ফ্যাসিবাদের বন্ধুরা প্রবেশ করে আছে। ফলে যে কোনো সিদ্ধান্ত তারা নিতে দিচ্ছে না বা যে কোনো বিষয়ে স্যাবোটেজ তৈরি করছে। আজকে দেখুন, আখতার যে ধরনের ঘটনার মুখোমুখি হলেন, এই ঘটনা আরো ভয়াবহ হতে পারত যদি ওই সময়ে শুধুমাত্র এই কনসুল জেনারেল দপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারাই থাকতেন, বাহিরের রাজনৈতিক নেতৃবৃন্দ না থাকতেন। সেখানে শিবির জামাতের সব মিলিয়ে 7 থেকে 8 জন ব্যক্তি ছিলেন যারা গার্ড দিয়ে শেষ পর্যন্ত রক্ষা করেছেন এবং গাড়িতে উঠিয়ে দিয়েছেন। এই 7-8 জন ব্যক্তি যদি না থাকতেন, তাহলে আমার মনে হচ্ছে ওই যে নিউজিল্যান্ডের ঘটনা, সুইজারল্যান্ডের ঘটনা আপনাদের মনে আছে, ডক্টর আসিফ নজরুলকে কিভাবে মব তৈরি করে অপদস্থ করা হয়েছিল, সেটি তো আসলে অনেক আগের কথা, এই সরকারের শুরুর সময়ের কথা। কিন্তু এখন যে পরিকল্পনাটি ছিল যে আখতার হোসেনকে চূড়ান্তভাবে লাঞ্ছিত করা, তাকে অপদস্থ করা, তাকে আহত করা, আঘাত করা, প্রয়োজনে সুযোগ বুঝে তাকে হত্যা করা, আর শেষ সময়ে আসলে কোনো ধরনের ভূমিকাই পালন করতেন না এই যে কনসুল জেনারেলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট জগন্নাথের মতো দেখতেন। আমরা কিন্তু একই ঘটনা দেখেছি ডক্টর আসিফ নজরুলকে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশ্নবাণে বিদ্ধ করেছিলেন, তাকে অপদস্থ করেছিলেন, আক্রান্ত করেছিলেন, সেই সময়েও। তো আসিফ নজরুল তো সেই ঘটনার পরেও বহাল তবিয়তেই আছেন, কিন্তু তিনি আসলে কি করলেন? এর পরেও কি উদ্যোগ গ্রহণ করতে পারেননি? এই সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও আক্রান্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও একবার এবং লন্ডনে গিয়েও আরেকবার। তারপরেও তো তাদের আসলে কানে কোনো আওয়াজ যাচ্ছে না। গন্ডারের চামড়ার মতোই কিনা, বা এই প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কোন দিকে যাচ্ছেন, কোন পথে এগুচ্ছেন, কি করছেন, এটা কিন্তু ভয়াবহভাবে প্রশ্ন তৈরি হয়েছে। শেষ পর্যন্ত তারা তো নিজেরাই নিজেদেরকে আগুনে ফেলে দিচ্ছেন। এর শেষ কোথায় জানি না, এটার কোনো তদন্ত হবে কিনা বা সরকারকে বাধ্য করতে পারবে কিনা এনসিপি সহ অন্যরা। কিন্তু শেষ কথা বলে যাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে নিয়ে বিরোধী পক্ষের অনেক সমালোচনা থাকতে পারে। তিনি একজন বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ নেতা, তাকে খুব অসহায় অবস্থায় আমরা দেখলাম। এখানে প্রশ্ন হচ্ছে যে বিএনপির এত শক্তিশালী কমিটি আছে যুক্তরাষ্ট্রে, এতদিন শোনা যেত বা আমরা জেনে থাকি, কিন্তু কোথায় তারা? ছবি তোলার জন্য তো অনেককেই আমরা ব্যতিব্যস্ত হতে দেখি, হাজার হাজার নেতা কর্মীকে এগিয়ে আসতে দেখি বা যে কোনো শোডাউনে নিজেকে শো করতে, কিন্তু কেন তারা সমন্বয় করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে পারলেন না? কেন তারা 8 নাম্বার গেটে থাকলেন আর অসহায় এতিমের মতো বের হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? বিএনপি চাইলে এই বিষয়ে তদন্ত করতে পারে, কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে, বা এই যে ভয়াবহ সমন্বয়হীনতা সেটা নিয়ে কাজ করতে পারে। আর যদি কেউ কিছু না করে, তাহলে তাদের জন্য ভয়াবহ। ফেসবুকে একদম ভরে গেছে একটা বিশেষ খবর নিয়ে। কি সেটা? এবার সবাই জানেন আপনারা যে ইউনূস সাহেবের সাথে সঙ্গী হয়েছেন 6 জন, 3 দলের 6 জন নেতা। 6 জন নেতা এয়ারপোর্টে নামার পরে, নিউ ইয়র্কে এয়ারপোর্টে নামার পরে এইবার তাদের উপরে ঝাঁপায় পড়েছে আওয়ামী লীগ। ইন্টারেস্টিং দিকটা হলো একসাথে কিন্তু বেরোচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে। সামনে মির্জা ফখরুল, পাশে তারেকের বিশেষ প্রতিনিধি, আর তার পিছনে আছে যারা, তার পিছনে হলো আক্তার। এই আওয়ামী লীগাররা বিএনপির 2 প্রতিনিধিকে কিন্তু ছেড়ে দিল, কিচ্ছু বলার নেই। হইচই করতেছে, টিটকিরি দিতেছে, যারাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, আর সমস্ত আক্রোশ পড়লো এবার আক্তারের উপরে।
গালাগালি তো করতেছে, ডিম ছুঁড়ে মারছে। দৃশ্যটা খুব সুন্দর না? খুবই সুন্দর, খুবই সিম্বলিক। কেন সিম্বলিক? আমি কিছুদিন আগে গতকালকেই বোধহয় বলেছি, গতকাল পরশু দিন, যে এই যে নাহিদের উত্থানটা দেখেন আপনি, মানে কি বলবো এটাকে, মানুষ যে এত গাধা হয়, এই একই সমস্যা আসলে। সেলফ ইন্টারেস্ট মানুষ যখন ভুলে যায়। বিএনপির এই অ্যাডভার্স অ্যাকশন, ইউনিভার্সিটিগুলোতে হেরে যাওয়ার পরে জামাত হাত পাখাওয়ালারা মিলে একটা 7 দলীয় জোট করেছে। ওখানে তারা কথাও বলেছে এনসিপির সাথে, তাদের সাথে আসবে কিনা। একটা প্রাইমারি হ্যাঁও দিয়েছে তাদেরকে। পরের দিন সে যেন গায়ে ফুসকা পড়ছে, এই ইসলামী দল জামাত ইসলাম প্রকাশ্যে বিবৃতি, না না আমাদের সাথে নিয়ে কোনো লাভে নেই। 2 দিন পরে আমরা দেখতেছি সালাউদ্দিনের হাত ধরে সে গেছে হেফাজতের কাছে, মহবুল্লাহ বাবুনগরীর হাতে। কেউ জানে না এটা ছবিতে কি আছে, এটা হয়েছে কিনা আসলে। সালাউদ্দিন যে হাত ধরে নিয়ে গেছে নাহিদকে হেফাজতের কাছে, হেফাজতের সাথে মিটিংটা অ্যারেঞ্জই করছে আসলে সালাউদ্দিন, বিএনপি অ্যারেঞ্জ করছে, এবং সেখানে খুব আদর করে এনসিপি নাহিদকে নিয়ে গেছে। এবং নাহিদের আক্কেলটা দেখেন আপনি, একদিকে বলতেছে ইসলামী দলের সাথে যাবো না, তো হেফাজত কি ইসলামী দল না, ইসলামী সংগঠন না, ওটা ঠিক আছে নাকি? আক্কেল দেখেন আপনি। তো যদি এত ইসলামী চুলকানি হয়ে যায়, তার মানে কি তুই তো ইন্ডিয়ার কোলে উঠার কয় হাত বাকি আছে তোর। ক্ষমতা নেওয়ার পর থেকে, ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর থেকে তাদের কথাবার্তা বলছে হলো খুবই ইন্ডিয়া বিরোধী। তারা, এটা হলো পরিণতি। 1 বছর যায় নাই, সালাউদ্দিনের হাত ধরে ইন্ডিয়ার হাতে উঠতে যাচ্ছে। এই হলো এনসিপি। তারা ভাবছিল আমরা তো এখন বিএনপির পাশে প্যারালালি ইউনূস সাহেবের কাছে সাথে নিয়ে ঘুরতে যাচ্ছি। বাপরে বাপে, সাংঘাতিক আপনার গুরুত্বপূর্ণ লগে গেছেন। এনসিপি টেরও পায় না যে তাদেরকে বিএনপি কোন চোখে দেখে। ওইটারই প্রমাণ হলো ডিম মারাটা। তাহলে ডিম মারার কথা তো বিএনপির উপরে, মানলো না কেন? ডিম মারছে কাকে? এনসিপি কে। এবার কি বুঝতে পারছেন? এনসিপির সাথে, এনসিপি তো যার নামে যাক, আওয়ামী লীগের দিকে আছে, আমেরিকান আওয়ামী লীগের দিকে আছে, তারা তো ঠিকই বুঝছে যে বিএনপি হলো তাদের পক্ষের লোক, বিএনপি হলো তাদের এবং জাতীয় পার্টির পক্ষের লোক। ফলে এনিমিতে এনসিপি। এখন এনসিপি যে পোল বদলাইছে, মহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করাইছে, এই খবর তার তো পৌঁছায় নাই। এমন বললেন না, টিপে দিছে, ফখরুল সাহেব টিপে দিছে আমেরিকান আওয়ামী লীগদেরকে। আসলে নিমিত্ত ওরা, আমরা তো তোমাদেরই ভাই ভাই। বেচারা এনসিপি, বেচারা নাই দেখলি টেরো ভাই ভাই। কেন আমেরিকা গিয়ে তাদেরকে কেন ডিম খাইতে হবে? ডিম ছুঁড়ে মারা তাদেরকে খেতে হবে কেন? এখনো তাদের মাথায় ঢোকে নাই। আদৌ ডুববে কিনা আমি জানি না। দেখেন মহবুল্লার সাথে তার যে দেখা হয়েছে নাহিদের পাশে বসানো একটা ছবি, সবাই বসে আছে, এই ছবিটা দেখে করেছে ওরও 2 দিন আগে। প্রথম আলো ছাপছে গতকালকে। এই ছাপার আগে কেউ জানেও না ঠিক মতন স্পষ্ট করে যে মহবুল্লার সাথে সালাউদ্দিন নিজে হাত ধরে নিয়ে গেছে নাহিদকে। প্রথম আলো করছে কি, ছবিটা স্পষ্ট করে দিয়ে বুঝাই দিয়েছে যে নাহিদরা কারা, কোন দিকে আছে। এখন নাহিদ গেছে, তারা কবজা করে এলাইছে, ইন্ডিয়ান দালালেরা যে কবজা করে এলাইছে, তাকে যে খতনা দিয়ে এলাইছে আরেকবার। এইটা নাহিদ টের পাবে। নাহিদ খুশিতে ছিল, এই তো আমরা একটা ক্ষমতার ভাগ পেতে যাচ্ছি। হ্যাঁ, তো বিএনপির সাথে আতাত হয়ে গেছে, মানে বিএনপির অপরাধ ধরে থাকা ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট, ডাইরেক্ট নাও ইনডাইরেক্ট হয়েছে, খুশি থাকতে পারে তারা হয়তো। ইভেন এই ফখরুল দেখেন ওই সাক্ষাৎকারে, এই সময়ের সাক্ষাৎকারে বলেছে না 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 না, এনসিপি তো আমাদের কাছে সিট চায় না, সিট চাওয়ার পাবর দায়িত্ব হলো জামাত ইসলাম। এইটা শুনে এনসিপিরা পুলকিত হইতে পারে, কিন্তু তারা কি বুঝবে যে এই ডিম ছুঁড়ে কেন তারাই কেবল ডিম চুরা খাইল? এই ডিম খায় কি তারা বুঝবে কেন তারা একা? আর ফখরুল হাঁটতে চলে গেল কেন? ফখরুল গায়ে টোসাটা বললো না, এটা কেন? এর কি অর্থ বুঝবে? বুঝবে কিনা আমার জানা নাই, মনে হয় না বুঝবে। ফখরুল বুঝাই দিয়ে গেল যে আমরা এনসিপি কে গণায় ধরি না। বেচারা নাহিদ ইসলাম, আপনারা বুঝবেন না, আপনার দিন শেষ, আপনারা কোথাও ঠাই পাবেন না। এই যে
আপনার নির্বাচন কমিশনার অলরেডি আজ সকালে ঘোষণা করে দিচ্ছে আপনার প্রতীক কিছু পাইবেন না। ইউনূস সাহেব এখনো যে দয়া করে, আমি যতটুকু জানি তার মন বেঁধে ফেলেছে যে উনি আপনাদেরকে রেজিস্ট্রেশন দিবেন না। এটা খবর আপনারাও জানেন। এখন এই অবস্থায় আপনাদের কি করতে হবে? ইন্ডিয়াকে হাতপা ধরতে হবে। সেটা ধরারও উপায় হচ্ছে বিএনপি। এখন এটা ধরে কি সার্ভাইভ করতে পারবেন? এটাই হবে। নিজেরা যদি পোলাপান থাকতে চান, অবুঝ পোলাপান, অবুঝ বালক থাকতে চান, ওইদিকে এক মাহফুজ আজাইরা জামাত ইসলামের বিরুদ্ধে কোপাইতেছে। আপনি যে কোন দিকে কেন কি করতেছেন কোনো হুঁশিয়ার নেই। আলোচনা শুনে বুঝতে পেরেছেন হামলাটা স্বাভাবিক নয়। এই জন্যই এনসিপির নেতারা যুক্তরাষ্ট্রে যে এম্বাসি রয়েছে বাংলাদেশের, সেখানকার যত কর্মচারী সবার চাকরি দিতে চেয়েছেন। এখনো পর্যন্ত এই এম্বাসির ভিতরে হাসিনার নিয়োগ করা, হাসিনার আত্মীয় স্বজন তারা চাকরি করছে। তাহলে আপনি কিভাবে নিরাপদ থাকবেন এম্বাসির ভিতরে? কিভাবে আপনি এম্বাসির বিশ্বাস করেন তথ্য ফাঁস হবে না? দর্শক, এই হচ্ছে অবস্থা। এই যে আমাদের পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা তৌহিদ সাহেব, তিনি তো অবশ্যই সাথে জড়িত আছেন। তিনি কেন এই যে উপদেষ্টারা কোন সময় এই সফর সঙ্গীরা কোথায় যাবেন, কিভাবে যাবেন, এটা তাদেরকে জানাইলো কে? তারা জানলো কিভাবে? এই সব কিছু তদন্ত করা দরকার। তদন্ত হবে ডক্টর ইউনূস কিভাবে নিরাপদে গেলেন, তাদেরকে কেন মার দেওয়া হলো, বিষয়টা চিন্তার না? ডক্টর ইউনূস তো ইচ্ছা করে তাদেরকে নিয়ে যেতে পারতেন, তাদেরকে কেন নিয়ে গেলেন না? তারাও তো জাতীয় সংসদ অধিবেশনে যাবে, তাদেরকে কেন নিয়ে গেল হলো না? অর্থাৎ সবকিছুই প্রশ্নমুখী। এগুলো তদন্ত করা উচিত। তদন্ত করে বেরিয়ে আসবে আসলে এই কালকিট গ্রুপ কারা।